প্রতিকূলের চ্যাপ্টার সিপিএম এর কাছে ক্লোজড। তার প্রমাণ আজকে পাওয়া গেল। আজকে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গাড়িতে ওঠার সময় সাংবাদিকরা প্রশ্ন করতে গেলে উত্তরে গাড়ির কাঁচ নামিয়ে একটা কলার খোসা দেখান। তখন সাংবাদিকরা মোহাম্মদ সেলিমকে পুনরায় প্রশ্ন করলে তিনি কলার খোসাটা দেখিয়ে বলেন, এটার ছবি নিন, ভালো ভিজুয়াল আসবে। তারপর সাংবাদিকরা বলেন, আপনাকে প্রশ্ন করব আর আপনি কলার খোসা দেখাচ্ছেন। চলুন আগে ভিডিওটা একটু দেখে নিন। ছোট্ট একটা ভিডিও, চলুন দেখে নিন। এই বিষয় সেলিম দা, যে সেলিম দা একটা বিষয় সেলিম দা, সেলিম দা একটাই বিষয় সেলিম দা, ভিজুয়াল দিলাম ভালো। না না, কলা দেখাচ্ছেন কেন আপনি? মানে ছাল দেখি, কলার ছাল কেন দেখাচ্ছেন? ফেলবো একটা প্রশ্ন করতে চেয়েছি, প্রশ্নের জন্য কলার ছাল দেখাবেন? তো দেখলেন, এখান থেকে আপনাদের সব বুঝে যাওয়া উচিত। প্রতিকূল এখন সিপিএম এর কাছে অতীত। এবারে আপনারা অনেকেই হয়তো বলবেন, প্রতিকূলের সমর্থনে অনেক কথা, আমি তার অতীতের লড়াইকে সম্মান করি, কুর্নিশ জানাই, কিন্তু সবাই কি সারা জীবন ওই লড়াই করে যেতে পারে? যেমন পারেনি অতীতে ঋতব্রত ব্যানার্জি, মইনুল হাসান, শিলিগুড়ির শঙ্কর মন্ডল, রেজ্জাক মোল্লা, বর্ধমানের আবু আয়েস মন্ডল, মালদার খগেন মুর্মু, আরো কিছু আছে মেজো সেজো দাপুটে এবং জনপ্রিয় নেতা। এদের আন্দোলন ও অবদান কিন্তু সেই সময় কম ছিল না সিপিএম পার্টিতে বা সিপিএম পার্টির জন্য। এবং আজকে ওদের কি অবস্থা সে বিষয়ে পরে আসছি। তার আগে একটা বিষয় আপনাদের বলি, আজ তৃণমূলের বয়স প্রায় 27-28 বছর প্রায় হয়ে গেল। 15 বছর সরকার চালাচ্ছে এই রাজ্যে, অথচ এখন পর্যন্ত দলে সেইভাবে কোনো শিক্ষিত, স্বচ্ছ, জনপ্রিয় যুব বা ছাত্র নেতা তৈরি করতে পারেনি। খবর প্রকাশ, এবারে নাকি অভিষেক চাইছে বিধানসভা নির্বাচনে যুবদের বেশি গুরুত্ব দিতে। কিন্তু সমস্যাটা হচ্ছে, তৃণমূলে ওই দেবাংশু ছাড়া আমি তো আর একজনকেও খুঁজে পেলাম না যারা গোটা রাজ্যে পরিচিত আছে, যারা সুবক্তা বলে পরিচিত। আপনারা জানলে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আসলে নেতৃত্ব তৈরি হয় বিভিন্ন রকম কাজকর্ম, আন্দোলনের মাধ্যমে। কিন্তু আন্দোলন তো দূরের কথা, এই সরকারের আমলে কোনো বাস স্ট্যান্ডে একটা পায়খানা তৈরি হোক বা চিড়িয়াখানাতে সিংহের বাচ্চা জন্ম হোক, সবকিছুই হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং অভিষেকের সেনাপতিত্বে। সেই দলে নেতৃত্ব তৈরি হবে, সে কথা শুনলে ঘোড়াতেও হাসবে। তাই তো আজকে স্বচ্ছ, শিক্ষিত, জনপ্রিয় নেতা খুঁজতে ভরসা করতে হচ্ছে সেই শূন্য পাওয়া বামেদের উপর। তাই আজ হয়তো প্রতিকূল, আগামীকাল আরো নতুন নাম। শুনলেও অবাক হওয়ার কিচ্ছু নেই। আর এতে করে সিপিএম এর যে খুব ক্ষতি হয়ে যাবে সেটাও ভাবার কোনো দরকারই নেই। কেন কি, এইরকম প্রতিকূল এ রাজ্যে প্রতিটা জেলায় শয়ে শয়ে আছে বা আবার তৈরি হয়ে যাবে সিপিএম এর। কিন্তু প্রশ্ন হলো, যারা সিপিএম থেকে বা অন্য দল থেকে তৃণমূলে গেছে তাদের অবস্থাটা কি একবার দেখে নিচ্ছ। প্রথমেই দেখে নি, রাজ্য সিপিএম এর অন্যতম চর্চিত মন্ত্রী সেই সময়কার ছিলেন রেজ্জাক মোল্লা। তার শেষ পরিণতি কি হয়েছিল সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। বিছানায় অসুস্থ অবস্থায় চোখের জল ফেলে বলতে বাধ্য হয়েছিল, সিপিএম ছাড়া তার জীবনের সবচাইতে বড় ভুল। আজ তার কেউ খোঁজ নেয় না সিপিএম ছাড়া। আরেকজন মুর্শিদাবাদের সিপিএম এর জনপ্রিয় নেতা ছিলেন মইনুল হাসান। তার একটা বক্তব্য শুনেছিলাম। তিনি বক্তব্যে বলছিলেন, প্রথম যখন মুর্শিদাবাদ লোকসভায় তিনি ভোটে দাঁড়ান, তখন বুদ্ধবাবু জ্যোতিবাবুর বাড়িতে তাকে নিয়ে গিয়েছিলেন। মানে মইনুল হাসানকে দেখিয়ে বুদ্ধবাবু বলেছিলেন, এই ছেলেটা এবার আমাদের মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী। তখন জ্যোতিবাবু শুভেচ্ছা জানিয়ে বলেছিলেন, ভাই তোমাকে জিততেই হবে। মইনুল হাসান সেবার কিন্তু জিতেছিলেন মুর্শিদাবাদ লোকসভা থেকে। মইনুল হাসান ছিলেন জোরদার কংগ্রেস পরিবারের ছেলে, কিন্তু কলেজে এসএফআই করার কারণে বাড়িতে যাওয়া তার বারণ ছিল। মইনুল হাসান রাজনীতি করার জন্য মেডিকেল মানে ডাক্তারি পড়াতে চান্স পেলেও তিনি ডাক্তারি না পড়ে পার্টিকে বেছে নিয়েছিলেন। সেই রকম পার্টিও তাকে গুরুত্ব দিয়েছিল। লোকসভায় সাংসদ থেকে রাজ্যসভার সাংসদ করেছিলেন। সেই সময় বাম কর্মীরা তাকে মাথায় করে রাখত। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখা বেরাতো, ন্যাশনাল টিভি গুলো যে কোনো বিষয়ে তার বাইট নেওয়ার জন্য মুখিয়ে থাকতো। তারপর সেই আপনার মতো একদিন তার দম বন্ধ হয়ে গেল সিপিএম। তাই স্বচ্ছ হওয়ার জন্য তৃণমূলে জয়েন করলো।
আর মানুষ তাকে ভুলে গেল। এই তো কয়েক সপ্তাহ আগে বহরমপুর স্টেশনে দেখা হলো সেদিন সস্ত্রীক তিনি বসেছিলেন ট্রেনের অপেক্ষায়, কেউ নাই সঙ্গে, কেউ তাকে চিনতেও চাইছে না। আর বাকিদের কথা নাই বা বললাম, বাকিদের কথা আপনি একটু খোঁজ নিয়ে জেনে নেবেন তাদের আজকে কি অবস্থা। প্রতিকূল আপনি রেজ্জাক মোল্লা বা মইনুল হাসানদের থেকে বেশি জনপ্রিয় বা ব্যক্তিগত জীবনে ত্যাগ স্বীকার করেননি, তাই আপনিও হয়তো একদিন হারিয়ে যাবেন এই ভিড়ে। কিন্তু আপনার শিক্ষা নেওয়া উচিত বড়দের করুণ পরিণতি দেখে। আচ্ছা, আপনি এই অল্প বয়সে কি পাননি বলুন তো? এত অল্প বয়সে এসএফআই রাজ্য সভাপতি, পার্টির রাজ্য কমিটির সদস্য, 2021-এ বিধানসভার টিকিট, 2024-এ লোকসভার টিকিট। এই অল্প বয়সে আপনি যা পেয়েছেন সেটা জেলাগুলিতে হাজার হাজার কর্মী যারা আছে তারা পাওয়ার জন্য স্বপ্ন দেখে। আর বলছেন আপনার জেলায় লবিবাজি চলে। আরে ভাই, লবিবাজি কাকে বলে একবার তৃণমূলে দেখুন। গ্রাম পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে বুথ সভাপতি, আলাদা আলাদা লবি। প্রধানের বিরুদ্ধে সেই অঞ্চলের অঞ্চল সভাপতির লবি, ব্লক সভাপতির বিরুদ্ধে সেখানকার মানে ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতির আলাদা লবি, জেলায় সভাপতির একটা লবি, এমএলএদের একটা লবি, এমপিদের একটা লবি, মন্ত্রী থাকলে তো কোনো কথাই নাই, তারও আর একটা লবি। আরে সর্বোপরি রাজ্যে মমতা ব্যানার্জি বনাম ভাইপো লবি। সেখানে গিয়ে আপনি মুক্ত বাতাস নিতে পারবেন তো? সবশেষে প্রশ্ন একটাই, যেখানেই যান না কেন ভালো থাকবেন। আশা করব সততার সঙ্গে অতীতে যেমন মানুষের জন্য লড়াই করেছেন সেই মতো লড়াই করেই যাবেন। আজকে এই পর্যন্ত। প্রতিবেদনটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।